চারজন আমাদের গল্পকার আছেন আজকে। তার মধ্যে প্রথম আমি ডেকে নিচ্ছি মৃণাল সপ্তথীকে। মৃণাল সপ্তথী 1981 সালে জন্মেছেন। ওই পশ্চিম মেদিনীপুর থেকেই তিনিও আসছেন। পেশায় শিক্ষক। 4টি গল্পগ্রন্থ আছে তার। একটি ছোটদের জন্য বই আছে, কোথাও বৃষ্টি হয়ে গেছে। এছাড়া বিরল পাতার গাছ, সূর্যমুখীর বিকেল, এই দুটি নিশ্চয়ই প্রাপ্তবয়স্কদের জন্য লেখা গল্পগ্রন্থ। আরেকটি দ্বিতীয় মহারানী, সেটাও ছোটদের জন্য। মৃণাল সপ্তথীর কাছে গল্প শুনে নেব। গল্পের নাম রামধনু। রোজ রাতে আমাদের 2 বছরের মেয়ের হাতের মুঠোয় কিছু না কিছু থাকে, তাই হাতে করে সে ঘুমোতে যায়। ঘুম পাড়ানো ভারী শক্ত। দুরন্ত পা ছুঁড়ে দেওয়া, 2 পায়ে ভর দিয়ে কোমরের উল্লম্ফন, ডিগবাজি দিতে চেয়ে বিছানার হেস্ত নেস্ত। এসবের মধ্যেও লক্ষ্য করি তার মুঠি বন্ধ, খোলে না বা সেটি খুলে যায় না। কি রেখেছে সে? এমন কিছু যদি এক ফাঁকে মুখে ভরে নেয়। ভয়ে অনসূয়া তাকে বিছানায় বসিয়ে বার কয়েক চেষ্টা করেছে মুঠি খোলার, পারেনি। ঝিনুকের খোলের মতো নাছোড় আগলে ধরে থাকে। জোর করলে চিৎকার করে উঠেছে। বাধা দিয়েছি, থাক না, ঘুমিয়ে পড়ুক, তখন না হয়। বিছানায় মশারি গুঁজে আলো নিভিয়ে শিশুকে মাঝে রেখে আমরা 2 পাশে 2 জন বালিশে মাথা রাখি। আলো নিভলেও বিছানায় খানিকক্ষণ তার হাত পা ছটফট করে। অনসূয়া পাশ ফিরে শিশু মুখ বুকে টেনে নেয়। অন্ধকারে মায়ের স্তন মুখে টানার অস্থির অস্ফুট ধ্বনি। শিশুর চঞ্চলতা কমে আসে ক্রমে। সিলিং থেকে ফ্যানের বাতাস মশারি ছেঁকে গায়ে আসে। একটানা বাতাসের শব্দে ভরে ওঠে ঘর। এত জিদ হয়েছে, বাচ্চাদের হয়। আজ কি নিয়েছে হাতে কে জানে। প্রথম কবে দেখলে? একটা সেফটি পিন ছিল সেদিন। কি সর্বনাশ, গলায় চলে গেলে। সেই ভয়েই তো। দেখো আজ কি নিল। অনসূয়া মোবাইলের ফ্ল্যাশ জ্বালে। শিশুর ঘুমন্ত মুখ, কচি ঠোঁটে অল্প ফাঁক, শ্বাসের শিঁ শিঁ, ক্ষীণ বুকের মৃদু ওঠা পড়া। মুঠো করা বাম হাত বালিশ থেকে গড়িয়ে নেমেছে। মুখ থেকে আলো সরিয়ে মুঠোর ওপর ফেলে রাখে স্পটলাইটের মতো। কিছু ফুলের গুটিয়ে থাকা পাপড়ি যেমন রোদ এসে লাগলেই ঢিলে হয়, মুঠি তার খানিক আলগা এখন। নিরীহ নিঝুম আঙুলে নরম আভা। আলতো করে আঙুল ছাড়াই অপরিণত গোলাপি তালুর গায়ে নীলচে রক্ত জালিকা। শিশু উদ্ভিদের শিকড়ের মতো অপরিসরে ছড়িয়ে পড়ার চেষ্টা করে। কি এটা? ন্যাজাল ড্রপের খালি ডিবে। অনসূয়া ফিস ফিস হাসে। ফ্ল্যাশ বন্ধ করে যে যার বালিশে। মাঝে কিছু ঘন বাতাস শোনার বিরতি। সেফটি পিন পাওয়ার কথা বলনি আমাকে। কি বলবো? অনসূয়া ওপাশ ফিরে শোয়। কবেকার ব্যস্ততার সকালে তার শাড়ির আঁচলের কথা মনে পড়ে আমার। ব্লাউজের সঙ্গে সেফটি পিন দিয়ে আটকে দিতে হতো। তার কাজে বেরোনোর তাড়া। ব্লাউজের ভেতর দিয়ে আঁচলে আসবে নিপুণ পিনের ডগা। আঁচল গেঁথে মুখে গিয়ে আটকাবে পিন। কিছুতেই পারতো না। আমাকে ডাকতো, এই শোনো না, সেফটি পিনটা। বলো না তো আর আজকাল, দিব্যি পেরে গেছো। পারতাম আমি সব দিনই, সব মেয়েরাই পারে। এমন আহামরি কিছু নয় না পারার মতো। ডেকেছি তোমাকে বহুবার, আগের মতো আর শোনোনি। যেন খুব কাজ আছে, এভাবে হন্তদন্ত হয়ে চলে গেছে। তবে ডাকতে কেন? অনস্যা উত্তর করে না। অভিমানের মতো বেদনা বাজলে যেভাবে শব্দহীন হয় মানুষ। পরপর কয়েক রাত নাকের ড্রপের খালি ডিবেটাই বেরোয় মুঠো থেকে। শিশুর আজব খেয়াল, তুচ্ছ ডিবে তার প্রাণাধিক হয়ে যায়। খুঁজে না পেলে আকুল কাঁদে। তারপর নতুন আরেকটা কিছু হাতে চলে আসে, মেতে ওঠে তা নিয়ে। ন্যাজাল ড্রপে আগ্রহ নেই আমার। এমন হয় রাতে আর মুঠি খুলে দেখিও না। তবু ঘুমের অচেতনে শিশু হাত নাকের কাছে এসে পড়ে একদিন।
কিসের এক গন্ধ মাখা মুঠি, শুনছো? সে ফ্ল্যাশ জ্বালে, আমি আঙুল ছাড়াই। অ্যান্টিসেপটিক ক্রিমের ছোট্ট খালি সাদা কৌটো, সবুজ ঢাকনা। শুঁকে দেখি ক্রিমের গন্ধ খানিকটা থেকে গেছে, তাতেই সুরভিত মেয়ের সামান্য মুঠো। আলো নিভিয়ে যে যার বালিশে, গন্ধটা যায় না। ফ্যানের বাতাসে ঘরের ভেতরেই ঘুরপাক খায়। শীতের রোদে সেই যে পলকা দড়ির খাটিয়ায় ঠাকুমা বসেছিল, নিত্য ব্যবহারে খাটিয়ার দড়ি নেমে দোলনা হয়েছে, আর একটুতেই মাটিতে গিয়ে ঠেকবে। সেখানে বসে তার স্বর্ণুড়ির মতো কয়েক গাছি চুলে দাঁড় টানে, দড়ির ফাঁকে পা আঁকড়ে ধরে বুড়ো আঙুলে ঝুলে থাকা নখ ছেড়ে হাতে ধরা ভাঙা ব্লেডের এক টুকরো ভোঁতা পাত্তি কাটতে গিয়ে নখের সঙ্গে লেগে থাকা মাংস ব্লেডে কুরে ফেলে ফেলে প্রতিবার। কুলুঙ্গিতে ক্রিমের সবুজ টিউব, তার লেজ চিপে চিপে গুটিয়ে এনে গলা টিপে ধরলে একটুখানি মুখের কাছে উগরে আসে। সেটুকু তর্জনীতে তুলে নিলেই হয়। আজ বেরুচ্ছে না কিছুতেই। বুড়ি হাঁফিয়ে ওঠে, মুখের বলিরেখা কুঞ্চিত হয়ে কাঁপতে থাকে, ডাক ছাড়ে, বৌমা। উৎকণ্ঠায় ঘর থেকে বেরিয়ে আসে বড়দি, মা, সেজো কাকি। ঘুম থেকে সদ্য উঠে আসা ছর্দির লালচে ফর্সা গালে মাদুরের 5 কাঠির দাগ। মাদুরে গাল রেখে শোয়া ছর্দির কোনোদিন দাগ পড়ে 4, কোনোদিন 6। নতুন অঙ্ক শেখা আমি রোজ গুনতে থাকি। ঠাকুমার দড়ির খাটিয়া ঘিরে সবাই দাঁড়ায়। ঘরে একটাই টিউব, মাটির ভাঁড়ে খুচরো পয়সা জমিয়ে কিনেছিল বড়দি বুঝি গত জন্মে। ভাঁড় ভেঙেছে, ক্রিম ফুরোলে সামর্থ্য নেই আর। টিউবের ওপর হামলে পড়ি। একটুখানি ক্রিমের তরে শুরু হয় আমাদের অসম লড়াই। সশস্ত্র বড়দি, হাতে বঁটি, বলে মাথাটা কেটে দে। মাথা কাটলে দেহের রক্ত মরে যায়, ক্রিম শুকিয়ে যায়, রাজি নই কেউ। সবার হাতে হাতে ঘোরে লেজ গুটানো টিউব। একজন লেজের দিকে টানে তো আরেকজন মুড়ো। প্রতিবার কারো না কারো হাতে পুচুকটুকু ঠেলে বেরিয়ে আসে। আজ হয় না কিছুতেই। যুদ্ধরত সব আঙুল ঘেমে নে একসা। তবু সবাই জানি একদিন অসময়ে কেটে যাবে, সে বেরুবেই। অলৌকিক দইয়ের ভাঁড় অফুরন্তই হাঘরে সংসারে। ফুরোয় না, ফুরোতে পারে না। ঠাকুমার পায়ের সবকটা বিক্ষত আঙুল রক্তরসে মাখামাখি। শূন্যে পা তুলে বাড়িয়ে ধরে আমার দিকে। আমার ভবিষ্যৎ সন্তানের হাতের মুঠো থেকে পাওয়া শূন্য কৌটোর ভেতর আঙুল বুলোই। সুগন্ধি তুলে এনে অতীত বাতাসে ভাসা শিরা ওঠা নুব্জ আহত পায়ে লাগিয়ে দিই ধীরে। আরামে ঠাকুমার চোখ বুজে আসে। শেষ যুদ্ধে জিতে উঠে সারা সংসার স্বস্তির শ্বাস ফেলে কাজে যায়। এক রাতে মুঠো থেকে বেরোয় আস্ত একটি কাচের প্রজাপতি। তার স্বচ্ছ দুডানায় গোলাপি রং লেগে আছে, এপার ওপার দেখা যায়। মোবাইলের আলোয় তাতে অপূর্ব ঝিকমিক। শিশু মুঠোর ফুলের গর্ভ থেকে তুলে এনে অনসুয়া হাতে নিয়ে সেটা নেড়েচেড়ে দেখে। কি সুন্দর দেখো, এটাও কোথায় পেল গো? তার হাত থেকে আমি নিয়ে দেখি, বাহ, কি চমৎকার। আমার হাত থেকে সে নিয়ে দেখে, আমরা কাড়াকাড়ি করি, আর এভাবে নিষ্প্রাণ পতঙ্গটি আচমকা আমাদের হাত থেকে উড়ে ফ্যানের হাওয়ায় দুলতে থাকা নীল মশারির চালে গিয়ে বসে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাথায় দোদুল্যমান প্রজাপতি। আমরা দুজনেই হাত বাড়াই ধরতে, সে উড়ে গিয়ে বসে আরেক জায়গায়, তারপর আরেক। বেরোতে চায় এখান থেকে, বেরোবার জন্য কাচের ডানায় ফড়ফড় শব্দ তোলে। জানলা গলে গিয়ে বসতে চায় ভোরবেলায় ঘুমিয়ে থাকা কোনো ফুলের ঠোঁটে। তাকে জাগিয়ে দিয়ে সে চলে যাবে অন্তহীন উদার বাতাসের দেশে। তবু সে এখন আমাদের মশারির ঘেরা টোপে। ইচ্ছে হলেই তাকে আমরা মুঠোয় নিতে পারি। ভারী আমোদে ছেড়ে রাখি, খেলি। এই মাঝরাতে আমাদের খেলতে ভালো লাগে। অনসুয়া খিলখিল ঝর্ণার শব্দে ভেঙে চুরে একসা হয়ে যায়, না জানি কত জন্মকাল পর। এভাবে প্রতি রাতে তার আঙুল খুলে দেখা আমাদের নেশার মতো দাঁড়িয়ে যায়। আজ রাতে মুঠো এসে কি রাখবে বলো? সোনার কৌটোয় ভরা খানিকটা বিষাদ। হুম, একটি কালো ভ্রমর। তাকে টিপে মেরে ফেললেই হাকাল সে রাক্ষসী মরবে। মুঠি থেকে বেরোয় তার মায়ের কপালের টিপ।
দুই ভ্রুর মাঝে নিলে অনসূয়ার যে মুখ একদিন অবাক হয়ে দেখা দিত, অনন্ত আকাশের এক কোণে ছোট্ট একটি তারার মতো উদাসীন। বেরোয় মরচে পড়া চুলের কাঁটা। বিয়ের 2 বছরের মাথায় ছর্দির আধ পোড়া দেহ চিতায় তোলার সময় পোড়া চুল থেকে খসে পড়েছিল 2টি কাঁটা। সে কাঁটা কুড়িয়ে টিনের ডিবেতে ভরে রাখি। এমন কত কত দিন সবার থেকে লুকিয়ে নিভৃতে কানের কাছে এনে কৌটো নাড়িয়ে নাড়িয়ে শুনি। ছর্দি কথা বলে, প্রেমে পড়া ছর্দি আনমনে গাইছে গুনগুন। গাইতে গাইতে চলে যাচ্ছে বাপি কুইলাদের জমির আল ধরে, আর ফিরছে না। তারপর ছর্দি রে, তোকে ভুলে গেছি। মুঠি খুলে বেরোয় তামার একটি পয়সা। রাস্তা পার করে দেওয়ার উপহারে অন্ধ যে ভিখিরি গায়ক হাতে দিয়ে বলেছিল, স্মৃতির মতন অমূল্য এটি খোকা, যত্নে রেখো। তাকে ফালতু ভেবে সাঁতাল পুকুরের জলে খোলামকুচির ঢঙে ছিটকে দিয়েছে। মিহি তরঙ্গ তুলে সেটি নিঃসাড়ে তলিয়ে গিয়েছে। আঙুল ছাড়িয়ে দেখি মরা নদী থেকে কুড়িয়ে আনা ভাঙা ঝিনুক, যে নদীতে নিঃস্ব হয়ে বালিতে বসে যেতে থাকে নৌকো, আর বহুদূর পড়ে থাকা নোঙরের লোহার আঙুল বালি কামড়ে এগিয়ে আসতে থাকে তার নৌকোর দিকে। এখন আমাদের দিনভর প্রতীক্ষা থাকে রাতের জন্য। বাসে ট্রেনে অন্তহীন বাদুড় ঝোলায় একদম থেমে ভেবে নি। ঝিরি বর্ষায় ছাতা মাথায় রাস্তা পেরোতে গিয়ে হঠাৎ ভাবি, আজ সে কি রাখবে তার মুঠোয়। ডালের গোপন ছুঁকে কুকারের সিটি ভুল করে অনসূয়া ভাবে, বিকেলে কুরুশ কাঁটায় আগামী শীতের ওম বুনতে বুনতে তার আঙুল থামে। আজ কি, আজ তবে কি। রোজ রাতে শিশুকে চটপট ঘুম পাড়াতে যাই আমরা এখন। সে ঘুমোবে না, নাছোড় দুরন্তপনায় ভরিয়ে তুলবে বিছানা। অনসূয়া অধীর হয়, আমি রেগে উঠি, জোর করে শিশু মাথা ঠেসে ধরি বালিশে, ঘুমো ঘুমো ঘুমো। আজ রাতে মুঠোয় সে কি রাখবে বলো? একটা নীল মেঘ, একটি মৃদু জোনাকি, না, আমাদের ছোটবেলার কাঁঠাল পাতায় লেগে থাকা এক ফোঁটা বৃষ্টি, হুম, শেষ আকাশে নিভে যেতে থাকা একটি রামধনু। বুঝি দুটি উন্মাদ নেশামগ্ন মানুষ, আমাদের তর্কের ফুরান নেই। সে ঘুমোয় না, দুজনকে বিদ্রূপ করে খলখল হাসে মেয়ে। বহু যাতনায় অবশেষে তার চোখ ঢলে এলে রাত গভীরে আলো ফেলি। মুঠো খুলে খুলে বারবার দেখি, বুভুক্ষুর মতো একটু মুঠির ওপর দুজন হামলে গিয়ে পড়ি। এ কি হলো? কিছু নেই, কিচ্ছু নেই, কিছুই রাখে না আর সে হাতে। হাহাকারের মতো উঠে আসে, কেন? আমাদের নিরুপায় আকাঙ্ক্ষাগুলো অপেক্ষা করে থাকে নিঃস্ব ক্ষুদ্র এক মুঠির পাতাল ঘরে। তিক্ত, ক্ষিপ্ত, অবসন্ন দিশেহারা আমরা তার ঘুমলীন মুখের দিকে চেয়ে হঠাৎই অকারণে হিংস্র হয়ে উঠি। মৃণাল শতপথীর রামধনু যে গল্পটি শুনলাম, সেই গল্পে আমরা পেয়েছি যে তাদের একটি 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 পিতামাতা তাদের সন্তানকে নিয়ে তাদের একটি জীবনের ত্রিভুজ কিভাবে আবর্তিত হচ্ছে, এবং এই শিশুটির একটি খেলার ছলে যে অভ্যেস, সেই অভ্যেস তাদের দাম্পত্যের ওঠাপড়া, তাদের জীবনের ওঠাপড়াকে কিভাবে নির্ধারিত করে দিচ্ছে, এবং শিশুটির সেই মুঠো করে জিনিস রাখবার খেলায় ক্রমশ তারা নিজেরাও কিভাবে জড়িয়ে পড়ছে, এরকম ভাবে গল্পটা এগোচ্ছে। গল্পটার একঢালা ন্যারেটিভ খানিকটা কাব্যিক লেগেছে আমার কাছে, আবার কখনো কখনো একটু একঘেয়েও মনে হয়েছে। কিন্তু মাঝে মাঝে লেখক সেই একঢালা গল্প এগিয়ে যাওয়ার মধ্যে ফ্ল্যাশব্যাকে কিছু কিছু ঘটনা উপস্থাপিত করেছেন, এবং শিশুটির হাতে প্রতি রাতে তার বদ্ধ মুষ্টিতে যা রাখা হতো, সেই জিনিসগুলোর সঙ্গে এক একটি অনুষঙ্গ জড়িয়ে আছে। সেই অনুষঙ্গগুলো অবশ্যই কোনো অতীত অনুষঙ্গ, সেটি কখনো সুখস্মৃতি, কখনো বা দুঃখের কোনো কিছু। এভাবে তারা প্রতিনিয়ত শিশুটির সঙ্গে জড়িয়ে পড়ছে, তাদের ভাবনা, তাদের দাম্পত্যের যে আপাত শীতলতা,
সন্তান আসার পরে তাদের যে প্রথম দিককার সেই উষ্ণতার অভাব, সবকিছুই একটু একটু করে খুলে এসেছে গল্পের মধ্য দিয়ে, গল্পটা যেমন করে এগিয়েছে। এবং আমরা সেখানে দেখেছি যে বাবা মা কিভাবে সংশ্লিষ্ট হয়ে তাদের নিজেদের জীবনের সুখ দুঃখকে জড়িয়ে ফেলেছে শিশুটির বদ্ধ মুঠির মধ্যে। এবং শেষ অবধি দেখা যাচ্ছে যে তাদের চাহিদা ক্রমশ বাড়ছে, তারা যেন নিজেদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছুকে এই শিশুর বদ্ধ মুষ্টির মধ্যে জড়িয়ে মিশিয়ে ফেলছে। যেভাবে আমরা কোনো কিছু পাওয়া এবং না পাওয়াকে একটা ভাবনার সঙ্গে জড়িয়ে ফেলি, যে ভাবনা আমাদের কাছে খানিকটা সেই মাকড়সার জালের মতো। মাকড়সার জালে যতক্ষণ না শিশির বিন্দু পড়ে আমরা ততক্ষণ উপলব্ধি করতে পারি না তার সঠিক গঠন। এই শিশুটির এই বদ্ধ মুষ্টিতে নতুন নতুন জীবন বিষয় রাখবার যে ভাবনাটা, সেটা বোধহয় ওই শিশির বিন্দুর মতো তাদের জীবনের প্রবাহ এবং ভাবনা চিন্তাকে একটা পরিপূর্ণ শেপ দিচ্ছে। অন্যরকম গল্প, ভালো লেগেছে। তথাপি কোথাও কোথাও একটু আমার মনে হয়েছে যে বোধহয় লয়টা আরেকটু দ্রুত হলে ভালো হতো। এখানে আমরা চরিত্র হিসেবে শুধু শিশুটিকে পেয়েছি, গল্প ছলে এবং অনস্বয়া শিশুটির মা, কিন্তু ফ্ল্যাশব্যাকে অনেক চরিত্র এসেছে, তার ঠাকুমা এসেছেন, তার মেজ দিদি এসেছে, এরকম নানা চরিত্র আমরা পেয়েছি। তবুও গল্পটিতে কথোপকথনের একটু অভাব বোধ হয়েছে। সেই দিক থেকে আমার কখনো মনে হয়েছে যে গল্পটি খানিকটা বড় একটি কবিতার মতো এগিয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ মৌসুমীকে। অরিজিৎ হয়তো কিছু বলবে। আমার নতুন করে কিছু বলার নেই, শুধু বলার যে মৃণাল শতপথী যে গল্পটি পাঠ করেছেন সেটা খুব ভালো লেগেছে, তার মানে শুনতেও যেমন ভালো লেগেছে। এখানে যে কাব্যিক যে বিষয়টার বলা হচ্ছে, ছোট ছোট মানে যে ডিটেল গুলো উনি ধরেছেন, হ্যাঁ সেইটা আমি মানে পূর্ববর্তী বক্তা হয়তো ওটা মিস করেছেন। আমার যেটা ভালো লেগেছে যে তার ডিটেল গুলো তিনি যেন ছবি এঁকেছেন একেবারে ক্লোজ, একেবারে একটা ভালো ক্যামেরা নিয়ে একেবারে জুম করে যেভাবে ছবি তোলা হয়, ঠিক সেই রকম ওই গালের ওপর যে ধরনের মাদুরের দাগ, কটা দাগ উঠেছে সেগুলো নিয়ে যেভাবে বর্ণনা করেছেন, পুরো গল্পটা আমাদের মানে যে পঞ্চ ইন্দ্রিয় সেটাকে যেন ছুঁয়ে গিয়েছে আমাদের। সেটা গন্ধ হতে পারে, সেটা স্পর্শ হতে পারে, সেটা আমাদের অনুভূতি হতে পারে। এই বর্ণনাগুলো আমার ভালো লেগেছে মৃণাল শতপথীর গল্পে। এবং আরেকটা জিনিস যেটা মনে হয়েছে ওনার গল্পটা নিয়ে, সেটা হচ্ছে যে উনি তো মানে প্রাথমিকভাবে যে কথাটা বলতে চেয়েছেন তার বাইরেও আরেকটা কথার সঙ্গে আমরা জুড়ে নিতে পারি। সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে সামাজিক অবস্থায় পিতামাতাদের যে কৌতূহল, এবং সেটা সেই কৌতূহল মেটাতে গিয়ে সন্তানদের তাদের যে যে মানে তাদের যে অনুভূতিগুলো, তাদের যে আশা আকাঙ্ক্ষা বা তাদের যে ভালো লাগাগুলো, সেটা কিভাবে হারিয়ে যায় ধীরে ধীরে। এই যে ধীরে ধীরে তার কৌতূহল বাড়ছে যে আজকে রাতে ও হাতের মুঠোয় কি রাখবে। হ্যাঁ, তার হাতের মুঠোর যে সুন্দর পাপড়ির সঙ্গে বর্ণনা দিয়েছেন প্রথম থেকে গল্পটা, শেষের দিকে আমরা দেখতে পাই সেই কৌতূহলই শেষ পর্যন্ত, শেষে দেখা গেল যে সে হাতে আর কিছুই রাখছে না। এটা আমার মনে হয়েছে যে আধুনিক যুগে আমরা যারা পিতামাতা যারা, তারা ছেলে মেয়েদের কাছে নিজেদের কৌতূহল বা তাদের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে, হ্যাঁ, আদতে তাদের যে সুকুমার বৃত্তিগুলোকে কিভাবে মানে তাদেরকে কি বলা যায় প্রায় হত্যা করছে বা তাদেরকে একেবারে নষ্ট করে দিচ্ছে নিজের হাতে, সেইটাও একটা রূপক হিসেবে দেখা যেতে পারে এই গল্পে, রামধনু গল্পের ক্ষেত্রে। এছাড়া যে তিনি যে বললেন যে বারবার অতীতে ফিরে গিয়েছেন, সে অতীতে কিছু সুখ স্মৃতি রয়েছে, কিছু দুঃখের স্মৃতি রয়েছে, সে বিষয়টাও আমার ভালো লেগেছে।